অরিন উত্তর দিতে পারল না। জায়ানের বেসামাল স্পর্শে চমকে ওঠে, থরথর করে কাঁপছে বেচারি। জায়ান বুঝতে পেরে আরেকটু গাঢ় স্পর্শ এঁকে দিয়ে ফিসেল হেসে শুধায়, এই কম্পন সৃষ্টির কারণ আমার মৃদু মন্দ স্পর্শ। অরিন বাকরুদ্ধ হয়ে কেবল জায়ানের আলতো স্পর্শ অনুভব করে। জায়ান উত্তর না পেয়ে মুখ উঁচিয়ে অরিনের নিভু নিভু অক্ষিকোটরে দৃষ্টি নিক্ষেপ করে অধৈর্য হয়ে অসহায় কণ্ঠে শুধায়, আপনাকে একটুখানি ছুঁয়ে অনুভব করার অনুমতি দিবেন অরিন? অরিন এবারেও নিরুত্তর থাকে। জায়ানের অনাকাঙ্ক্ষিত স্পর্শে সে বিভ্রান্ত। অরিনের অনাবৃত উদরে থাকা জায়ানের পুরুষালী রুক্ষ ওষ্ঠ অবস্থান পরিবর্তন করে অরিনের রক্তাভ কোমর ওষ্ঠের সামনে এসে থামে। জায়ানের উষ্ণ নিঃশ্বাসে এলোমেলো ভাবে ছড়িয়ে পড়ে অরিনের সুশীল মুখশ্রীতে। দুজন অপলকভাবে একে অপরকে অনল দৃষ্টিতে দেখছে। জায়ান দূরত্ব কমিয়ে ধীর লয়ে অরিনের কোমল ওষ্ঠ জোড়ার দিকে এগিয়ে আসে। দুজনের অর্ধরোষ্ঠ একে অপরকে আলতো করে ছুঁয়ে দিতেই অরিন তার কাপা হাত জায়ানের উন্মুক্ত বুকে রেখে বাধা প্রদান করে। দুদিকে নাবোধক মাথা নাড়ায়। জায়ান ভুরু কুঁচকে তাকাতে অরিনের চোখ বেয়ে এক ফোঁটা উষ্ণ অশ্রুকণা গড়িয়ে পড়ে। জায়ান চোখ বুজে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে পুনরায় চোখ মেলে তাকায়। সামান্য ঝুঁকে এসে অরিনের কপালে আলতো চুম্বন এঁকে দিয়ে বলে, আপনার মনের সম্পূর্ণ দখলদারিত্ব চাই আমার। শরীর ছোঁয়ার অনুমতি না দিলেও চলবে। অরিন কিছু বলতে পারল না। শব্দবিহীনভাবে ফোঁপাতে লাগলো কেবল। জায়ান দীর্ঘশ্বাস ফেলে অরিনের উপর থেকে সরে এসে অরিনকে বুকের মাঝে টেনে নেয়। এতে বেচারি ব্যথায় কুঁকড়ে গিয়ে অস্পষ্ট স্বরে আর্তনাদ করে বসে। জায়ান ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কি হলো? অরিন অস্পষ্ট স্বরে উত্তর দিল, আপনার সুখকর ঘুমের ভোগান্তি পোহাচ্ছি। জায়ান হো হো শব্দ তুলে হেসে ফেলে। অরিনকে আরেকটু কাছে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, আপনি আমার বউ অরিন, সম্পূর্ণভাবে আমার। আপনি অভ্যস্ত হলে তবেই আমরা এই বিষয়ে আগাবো। অহেতুক ভাবনা ভেবে মস্তিষ্কে চাপ নেওয়ার কিছু নেই। ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে এই সুন্দর মুহূর্তগুলোকে অনুভব করুন। অরিনের হৃদয় পুলকিত হলো। আনন্দে কান্নারা এসে ভিড় করল অক্ষিকোটরে। মানুষটা এত চমৎকারভাবে তার সমস্যাগুলো কিভাবে বুঝে যায়? অরিনের ভাবনার মাঝে জায়ান হামি তুলে বলল, সিসিলি সফরে যাবেন মিসেস অরিন? জায়ানের এহেন সম্বোধনে অরিন চমকায়। পরক্ষণে উৎফুল্ল হয়ে বলে, অবশ্যই। সিসিলি ইটালির উপদ্বীপের দক্ষিণে ভূমধ্য সাগরের মাঝ বরাবর অবস্থিত। সিসিলির রয়েছে উন্নত এবং সংস্কৃতির ঐতিহ্য, বিশেষ করে স্থাপত্য, সঙ্গীত, সাহিত্য, রঞ্জন বিষয়ে। সিসিলির ভিতরে দর্শনীয় স্থানগুলো হলো পালেরমো, কাতানিয়া, তাওরমিনা, সাইরাকিউস, এওলিনা দ্বীপ এবং আঙ্গের গিরি মাউন্ট এতনা। জায়ান গাড়ি নেয়নি সাথে। পায়ে হেঁটে সিসিলির অলিগলিতে নিজেদের প্রেমের স্মৃতি তৈরি করতে বেরিয়েছে। জায়ানের পরনে আছে স্কাই ব্লু শার্ট এবং গ্রে কালার স্ট্রিম ফিটনেস ট্রাউজার। অরিন পরেছে স্কাই ব্লু কালারের সিফনের শাড়ি এবং হালকা অর্নামেন্ট। অরিনের হাত ধরে হাঁটতে থাকা জায়ান এটা ওটা দেখে বিভিন্ন কিছু বর্ণনা দিচ্ছিল। অরিন মুগ্ধ চোখে দেখছিল বিভিন্ন পন্ততান্ত্রিক নির্দেশক। প্রায় ঘন্টা খানেক পর অরিন দেখে তাওরমিনা টু মাজারো লেখা সাইনবোর্ড। কৌতূহলী কণ্ঠে শুধায়, এটা কোথায়? জায়ান স্মিত হেসে বলল, আজকের দিনের মূল সারপ্রাইজ এবং আপনার গিফট। অরিন উৎকণ্ঠা বুকে চেপে উল্লাসিত কণ্ঠে বলে, পৃথিবীটা এত সুন্দর কেন? জায়ান হালকা হেসে গম্ভীর স্বরে বলল, সকল সৌন্দর্যের তুলনা আপনার কাছে ঠুনকো প্রণয়পূর্ণা। আমার দৃষ্টিকোণ থেকে দেখুন, আল্লাহর সৃষ্ট শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারিণীকে দেখতে পাবেন। অরিন জায়ানের হাতে মৃদু আঘাত করে বলে, আপনি আর আপনার কথাবার্তা দুটোই সাংঘাতিক মতলবী। জায়ান ঠোঁট কামড়ে দুষ্টু হেসে ভুরু নাচিয়ে বলল, সামনে যদি আপনার মতো সাংঘাতিক সুন্দর বউ থাকে তাহলে খানিকটা মতলববাজ হওয়াই যায়। এতে যদি একটু একটু লাভ হয় তাহলে ক্ষতি নেই।
অরিন জায়ানের হাতে মৃদু আঘাত দিয়ে বলল। চুপ করুন বেহায়া পুরুষ। অরিনের লাজে রাঙা মুখটা দেখে জায়ান কিছুটা শব্দ করে হেসে ফেলে। অরিনের হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে বলে, আপনার দুঃসাহসের জন্য আপনাকে ছোটখাটো একটা মিনি শাস্তি দিতে হবে। অরিন ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনে এগিয়ে গেল। জায়ান কাউন্টার থেকে দুটো টিকিট নিয়ে সামনে এগিয়ে গেল। অরিনের হাত ধরে কাঙ্ক্ষিত জায়গায় আসতে অরিন আতঙ্কিত সুরে বলল। কেবল কার? জায়ান মিটমিটিয়ে হেসে বলল, জি ম্যাডাম, এটাই আপনার শাস্তি। অরিন কাঁদো কাঁদো মুখে জায়ানের দিকে তাকিয়ে বলল, জান সাহেব, ও জান সাহেব, শুনুন, আমার কলিজাটা না একটুখানি সাইজের। এত বিরাট শখ আমার দুর্বল হৃদয় নিতে পারবে না তো। আপনার একমাত্র বউ যদি হার্ট ফেল করে তাহলে আপনার হবেটা কি বলুন তো? জায়ান কথা না বাড়িয়ে স্ট্রিপ গুটিয়ে অরিনের দিকে এগিয়ে গেল। অরিন পরিস্থিতি বুঝে দৌড়ে অন্য পাশে যেতে নিলে খপ করে তাকে বাহু বন্ধনে আবদ্ধ করে ফেলে জায়ান। এক ঝটকায় কাঁধে তুলে নিয়ে এগিয়ে যায় কেবল কারের দিকে। অরিন নড়াচড়া করে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে জায়ান সতর্কতার কণ্ঠে বলে, নড়াচড়া করো না বউ, নয়তো আমি সমেত তুমি সোজা জান্নাতে। অরিন চোখ মুখ চিয়ে দাঁতে দাঁত চেপে বলল। আমি আপনাকে ছাড়বো না জায়ান। জায়ান ভীষণ মজা পেল এই কথায়। অরিনকে নামিয়ে কেবল কারের পা রাখতে নিলে বেচারি চিৎকার দিয়ে তার কাঁধ শক্ত করে চেপে ধরে। জায়ান উপায়ত্তর না পেয়ে বউকে শক্ত করে জড়িয়ে রাখে নিজের সাথে। বক্ষপটে শান্তি নিয়ে প্রকৃতি নৈসঙ্গিক সৌন্দর্য উপভোগ করার মাঝে এক অনবদ্য সুখ বিদ্যমান রয়েছে। জায়ান হাড়ে হাড়ে টের পাচ্ছে সেটা। অরিনের কথার জবাবে তার কানের কাছে হাসকি স্বরে বলে, ছেড়ে তো সবাই যায়, আপনি না হয় আমৃত্যু এভাবেই আমার বক্ষপটে রাজত্ব করুন। অরিন কিছু না বলে জায়ান আর একটু শক্ত করে জড়িয়ে ধরে কেবল। কেবল কার অপর পাশে এসে থামতে ওরা নেমে গেল। অরিন স্বস্তির শ্বাস ফেলে রাগী দৃষ্টি নিক্ষেপ করে সামনের দিকে পা বাড়িয়ে স্লো করে বলে, আপনি আমার থেকে মিনিমাম একটা দূরত্ব বজায় রাখবেন। জায়ান এগিয়ে এসে পেছন থেকে দুহাতে অরিনের কোমর আঁকড়ে ধরে ঘাড়ে থুতনি রেখে বলে, কেন? আপনি আমার কাছাকাছি থাকায় আমার সব ভণ্ডামি তীব্র গতিতে আপনার কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ভণ্ডামি আমার কর্ম, সেখানেও যদি আপনি ভাগ বসান তাহলে আমার হবেটা কি বলুন তো? জায়ান ফিক করে হেসে ফেলল অরিনের কথায়। এক হাত তার চোখ ঢেকে গম্ভীর সুরে বলে, আমার অর্ডার অনুসরণ করুন। অরিন মুচড়া মুচড়ি করে বাপ্পারাজ স্টাইলে বলে ওঠে, আমি আপনাকে বিশ্বাস করি না। জায়ান ঠোঁট কামড়ে হেসে বলে, কথা না বাড়িয়ে চুপচাপ এগিয়ে চলুন, নয়তো বিরাট লস হয়ে যাবে। অরিন কথা বাড়ালো না। কয়েক কদম এগিয়ে যেতে জায়ান সতর্কতার সুরে বলল, চোখ বন্ধ রাখবেন, নো চিটিং, ওকে? কথাটা বলে অরিনকে কোলে তুলে নেয় জায়ান। অরিন একটু হকচকিয়ে ওঠে জায়ানের কাঁধ আঁকড়ে ধরে। কিছুক্ষণ হেঁটে সামনে যাওয়ার পর একটু উঁচু জায়গায় অরিনকে নামিয়ে দেয় জায়ান। কাঁধ ধরে সামনে ফিরিয়ে কানের কাছে মুখ নিয়ে ধীর স্বরে বলে, সারপ্রাইজ। অরিন চমকে উঠে চোখ মেলে তাকাতেই বিস্মিত হয়ে যায়। অস্পষ্ট স্বরে বলে ওঠে, ইসোলা বেলা। জায়ান অপলক ভাবে সামনে তাকিয়ে বলে, ইয়েস। ইসোলা বেলা দক্ষিণ ইটালি সিসিলিয়ার তাওর মিনারের কাছে একটি ছোট দ্বীপ যা আয়োনিয়ান সাগরের মুক্তা নামে পরিচিত। এটি আয়োনিয়ান সাগরের একটি ছোট উপসাগরের মধ্যে অবশিষ্ট। দ্বীপটি সমুদ্রের প্রোটো দ্বারা বেষ্টিত এবং এটি একটি পাথুরে সৈকত। নীল জলরাশির উপার সৌন্দর্য চোখ ধাঁধিয়ে যায় অরিনের। সে উৎফুল্ল হয়ে বিস্ময় নিয়ে সম্পূর্ণ দৃশ্য অবলোকন করে। জায়ানের দৃষ্টি স্বাভাবিক, সে ব্যস্ত তার স্বপ্নচারিণীকে দেখতে। এমন সময় হুট করে জায়ানের ফোনটা বেজে ওঠে। অরিন তখন তার থেকে কিছুটা দূরে সমুদ্রের নৈসঙ্গিক সৌন্দর্য উপভোগে ব্যস্ত। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে ভেসে ওঠা এসজি নামটা দেখে জায়ান স্থির দৃষ্টি নিক্ষেপ করে কলটা রিসিভ করে। অতিশয় গম্ভীর কণ্ঠে বলে, অল ওকে? অপর পাশ থেকে একজন গার্ড বলে, ইয়েস স্যার, তবে মিস্টার মেজবা ওয়াহিদ
আজকে 16 জন গার্ড পাঠাচ্ছেন ইতালিতে। জায়ান বাঁকা হেসে বলে। তোমরা কি পদক্ষেপ নিয়েছো? গার্ড একটু থেমে গর্ব করে বলে। ডাবল পেমেন্ট দিয়ে আমাদের লোক বানিয়ে নিয়েছি মেজবা সাহেব, সেই ইনফরমেশনই পাবেন যেটা আপনি চাইবেন। জায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে অদূরে থাকা সবুজ অরণ্যের আচ্ছাদিত পাহাড়ের দিকে তাকিয়ে বলে। তোমাদের উপর কারোর সন্দেহ হয়নি তো? গার্ড নিরেট স্বরে উত্তর দেয়। নো স্যার, মেজবা সাহেবের আন্ডারে থেকেও আমরা আপনার কমান্ড ফলো করি, সেটা কেউ এখনো টের পায়নি। জায়ান ফোন রাখতে নিলে ইতস্তত ভাবে সে গার্ড বলে। স্যার, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। জায়ান অরিনের বাচ্চামি কাণ্ড কারখানা দেখতে দেখতে ধীর স্বরে বলে। বলো। অনুমতি পেয়ে সে গার্ড বলে। 16 জন আপাতত আমাদের আন্ডারে কাজ করতে সম্মতি দিলেও কজনকে আমার সন্দেহ হচ্ছে। সিসিলিতে বেশি দিন স্টে করা আপনাদের জন্য সেফ হবে না বোধহয়। তাছাড়া রাইভাল টিম আপনার উপস্থিতির খবর পেয়ে গেছে। জায়ান বিরক্ত হয়ে বলে। সন্দেহ হলে খানিকটা যাচাই বাছাই করে আসল ঠিকানায় পাঠিয়ে দাও। বস বিরক্ত হচ্ছে দেখে গার্ডটা দ্রুত বলে। ওকে স্যার, হ্যাভ এ নাইস ডে। জায়ান কল কেটে সামনের দিকে এগিয়ে গেল। বউবিহীন বিরক্ত লাগছে সবকিছু। হুট করে হাওয়ার দাপটে অরিনের শাড়িটা সামান্য সরে গিয়ে ফর্সা উদরের এক সাইডে উন্মুক্ত হয়। জায়ানের চোখ যেন ঝলসে যায় তাতে। বুকের ভেতর এক অসহনীয় পীড়া অনুভূত হয়। জায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করে অরিনের উদরের ফর্সা চামড়ার বেশ কিছু কালশিটে পড়া রক্তিম দাগ। জায়ানের ভুরু কুঁচকে আসে। আনমনে ভাবতে ভাবতে মনে পড়ে দুপুরের দৃশ্য। নির্ঘাত তার চাপ, দাড়ির কারসাজি এসব। অরিনের কাছাকাছি এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে নিজের দিকে ঘুরায়। অরিন নৈশব্দে তার বুকে কপাল ঠেকে মুহূর্তটা অনুভব করে। জায়ানও নিশ্চুপে দাঁড়িয়ে উপভোগ করে এক নৈসর্গিক দৃশ্য। বুকের উপর অরিনের উষ্ণ নিঃশ্বাস তোলপাড় সৃষ্টি করলেও শান্ত থাকার চেষ্টা করলো। কিছুক্ষণ বাদে অরিন বলে উঠল। জায়গাটা ভীষণ সুন্দর জান সাহেব। এই সমুদ্র তটে যদি আমাদের ছোট্ট একটা বাড়ি থাকতো তাহলে চমৎকার হতো, তাই না? একই সাথে খোলা আকাশ, পাহাড়, সমুদ্র, আগ্নেয়গিরি, সবটার পরিবর্তিত সৌন্দর্য কাছে থেকে অনুভব করা যেত। অরিনের চুলের ভাঁজে হাত রেখে মৃদু স্বরে জায়ান বলল। আপনার জন্য আরেকটা ছোট্ট সারপ্রাইজ আছে বিবিজান। অরিন খিলখিলিয়ে হেসে বলল। আপনার বিবিজান প্রস্তুত জান সাহেব। জায়ান কথা না বাড়িয়ে সোজা পথ ধরে এগোতে থাকে। অরিন মুগ্ধ চোখে অবলোকন করে সমস্ত দৃশ্য। 15 মিনিট হেঁটে চলার পর এক সুবিশাল প্যালেসের সামনে এসে থামে তারা। অরিন গোল গোল চোখে তাকিয়ে বলে। এখানে কেন নিয়ে আসলেন? জায়ান কথা না বাড়িয়ে তাকে কোলে তুলে মূল ফটকের দিকে এগিয়ে যায়। তাদের আগমনে প্যালেসের সুবিশাল গেট খুলে যায়। অরিন ভেতরে ঢুকে যেন অবাকের শীর্ষে পৌঁছায়। প্রবেশপথে সাজা মোজাইক করা ফ্লোরে অল্প স্বল্প গোলাপের পাপড়ি ছড়ানো। চারপাশে মোমবাতির হলদেটে মোহনীয় আলোয় আলোকিত। জায়ান ভেতরে প্রবেশ করে কোনরূপ বাক্য ব্যয় ছাড়া সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। অরিন কেবল দেখে যায় আভিজাত্যের মোড়ানো এক স্বর্গনীয় দৃশ্য। 3rd ফ্লোরে পৌঁছাতে একটি সুবিশাল কামরার সামনে জায়ান নামিয়ে দেয় অরিনকে। একগাল হেসে হাসকি সুরে বলে। ওয়েলকাম মিসেস অরিন। অরিন খানিক অবাক হলেও কথা না বাড়িয়ে ভেতরে প্রবেশ করে। নান্দনিক সৌন্দর্যে সজ্জিত আভিজাতপূর্ণ এক বিশাল কামরা। ভেতরে চারপাশে চোখ বুলিয়ে বন্ধ জানালার দিকে এগিয়ে যায়। জায়ান এগিয়ে এসে ওর হাত ধরে টেনে ব্যালকনি বন্ধ দরজার দিকে এগিয়ে যায়। পেছনে দাঁড়িয়ে সামনে থাকা অরিন উদ্দেশ্য বলে। আর ইউ রেডি? অরিন উৎকণ্ঠা বুকে চেপে বলে। জায়ান গেট খুলে দিতেই অরিনের চোখ ধরা দেয় সিসিলির সবচেয়ে সুন্দর দৃশ্য। প্যালেসটা ইসোলা বেলার এর ঘেঁষে অবশিষ্ট। ব্যালকনি হতে সমুদ্রের সৌন্দর্য দৃশ্য খুব সুন্দর মতো দেখা যায়। আশেপাশে কিছু স্থাপনাগুলো ও দৃশ্যমান হয়। অরিন খুশিতে আত্মহারা হয়ে বলল। আপনার থেকে পাওয়া এই 2 দিন আজীবন আমার স্মৃতিপটে অক্ষুণ্ণ থাকবে। চমৎকার উপহারের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। জায়ান রেলিং এর দুপাশে হাত রেখে অরিনকে নিজের বক্ষপটে বন্দি করে বলে।
এত পরিশ্রমের বিনিময়ে এরকম শুকনো থ্যাঙ্কস? অরিন প্যাজেল্ট হয়ে বলল। দেশে ফিরে আপনাকে সুন্দর একটা উপহার দেওয়ার চেষ্টা করব। আপাতত জায়ান নাকচ করে বলল। বাকির নাম ফাঁকি। ওসব কথায় কাজ হবে না। আমার পাওনা আমাকে এক্ষুনি বুঝিয়ে দিতে হবে। জায়ানের একরোগা কণ্ঠে বলা কথাগুলো শুনে অরিন হকচকিয়ে বলল। আশেপাশে কোথাও শপিং মল থাকলে? জায়ান বিরক্ত হয়ে বলল। আমি কোনো প্রাণহীন উপহার চাই না। অরিন কনফিউশন হয়ে বলল। তাহলে আমাকে একটা ঘোড়া কিনে দিন। জায়ান বিরক্তির শীর্ষে পৌঁছে বলল। অলরেডি একটা গাধি পালছি। ঘোড়াকে দেওয়ার মতো সময় আমার হাতে নেই। অরিন প্রথম কথাটা বুঝেনি, পরের কথাটা শুনে বিস্ময় হয়ে বলল। তাহলে কি দেব? আপনি কি উপহার চান? এক পর্যায়ে বিরক্ত ভাব উবে গিয়ে খানিকটা দুষ্টুমি ভর করে জায়ানের মাথায়। অরিনের মুখের উপর ঝুঁকে এসে তার কোমর ওষ্ঠ বৃদ্ধা আঙুলের আলতো স্পর্শ একে বলে। এই মোহনীয় রক্তাক্ত ওষ্ঠের দখলদারিত্ব? অরিন বিস্মিত হয়ে তাকায়। অরিনের দৃষ্টি দেখে জায়ান হো হো শব্দে হেসে ফেলে। হাসি আটকানোর দায় হয়ে পড়ে। অরিন এক দৃষ্টিতে কিছুক্ষণ জায়ানের দিকে তাকিয়ে থেকে আচমকা জায়ানের কলারের আস্তিনে হাত রেখে তাকে নিজের কাছে টেনে নেয়। কোনরূপ পরিকল্পনা ছাড়া হুট করে জায়ানের রুক্ষ পুরুষালী ঠোঁট আলতো করে নরম স্পর্শে এঁকে দেয়। কি ঘটছে তা বুঝতে সেকেন্ড খানেক সময় লাগে জায়ানের। অরিন সরে আসতে নিলে জায়ানের পেশিবহুল হাতে শক্ত বাঁধনের ফলে তা আর সম্ভব হয় না। উস্কানি দিয়ে অহেতুক ঘুমন্ত বাঘকে জাগিয়ে ফেলেছে সেটা কিছুক্ষণের মাঝেই টের পেল বেচারি। দম বন্ধ হয়ে আসলো, ছাড় মিলল না জায়ানের আগ্রাসী স্পর্শ থেকে। শেষ পর্যায়ে জায়ানের উষ্ণ সুচালো দাঁতের প্রয়োগ করতেই জায়ান তাকে ছেড়ে দিল। গলায় হাত রেখে জোরে সোরে শ্বাস ফেলল অরিন। তার সামনে থাকা জায়ানের অবস্থাও একই। অরিন রেলিংয়ের উপর শরীরের ভার ছেড়ে দিয়ে রাগী স্বরে বলল। জানটা নিয়ে নিতেন, ওটা আস্ত কেন রেখেছেন? জায়ান ঠোঁট টিস্যু চেপে রক্তক্ষরণ বন্ধ করতে ব্যস্ত ছিল। অরিনের কথা শুনে বাঁকা হেসে টিস্যু সরিয়ে ক্ষত বিক্ষত ফোলা ঠোঁটটা দেখিয়ে বলল। এটার রিভেঞ্জ এখনো বাকি, মিসেস অরিন। অরিন আমতা আমতা করে বলল। আমি ইচ্ছে করে করিনি। জায়ান আবারও অরিনের সন্নিকটে এসে বলল। আমিও ইচ্ছে করে বেসামাল হইনি। আপনি ঝড় তুলেছেন, আমি স্রেফ তাণ্ডব দেখিয়েছি। অরিন জায়ানের বুকে হাত রেখে বলল। ওটা আপনার জন্য গিফট ছিল। জায়ান মৃদু এসে লোভ হয়ে যে বলল। আমি পাই টু পাই বুঝে নিয়েছি আমার উপহার। এখন আপনি আপত্তি তুলছেন কোন প্রেক্ষিতে? অরিন জবাব দিতে পারল না। শরীরটা তখনও মৃদুভাবে কাঁপছে তার। জায়ান সেটা বুঝতে পেরে তাকে বুকে জড়িয়ে নিল। অরিন নির্দ্বিধায় জায়ানের বুকের মাথা এলিয়ে দিল। জায়ান অরিনের কপালে আলতো স্পর্শ এঁকে দিয়ে বলল। ডিড আই হার্ট ইউর ফিলিংস? অরিন মৃদুভাবে জায়ানের বুকে মুখ ঘেঁষে বলল। জান সাহেব, আমি এত সৌভাগ্যবতী কেন? জায়ান উত্তর দিল না। কিছুক্ষণ পর আলতো স্বরে ডেকে জায়ান অরিনকে বলল। অরি। জায়ানের বুকে লেপ্টে থাকা অরিন বলল। জি। প্যান্টের পকেট থেকে ছোট একটা কার্ড বের করে অরিনের হাতে দিয়ে বলল। আপনার মোহরানা। অরিন কার্ডটা হাতে নিতেই চমকে গেল। অস্পষ্ট স্বরে বলল। আমেরিকান এক্সপ্রেসে মেটাল কার্ড। জায়ান পকেট থেকে আরেকটা কার্ড ওর হাতে দিয়ে বলল। আপনি চাইলে প্লাটিনামেরটাও ব্যবহার করতে পারেন, এটার অ্যাক্সেস লিমিট নেই। অরিন উত্তরে কিছু বলার পূর্বে জায়ান বলল। এই প্যালেসও আপনার মোহরানার অন্তর্ভুক্ত। অরিন কিছু বলার পূর্বে জায়ান বাধা দিয়ে বলে। নো মোর ওয়ার্ডস। আপনার মোহরানার সম্পূর্ণ অর্থ হালাল এবং বৈধভাবে অর্জিত। এতটুকু শুনে অরিন চুপ হয়ে গেল। কথা না বাড়িয়ে মুহূর্তটা উপভোগে মনস্থির করল। সময় হলে সে নিজেই জেরা করে সমস্ত তথ্য বের করে নিবে। আপাতত ব্যক্তিগত সময়ে সেসব টপিকে কথা না বলা অনুচিত। ইটালি সফর সেখানে স্থগিত হলো। জায়ানের জরুরি কাজ পড়ে যাওয়ায় সেদিন রাতেই ফ্লাইটে তারা রাজশাহীতে ফিরে আসে। অতীত রৌদ্রস্নাত দুপুর। রাজশাহীর জনপ্রিয় দর্শনীয় স্থানটি
বাঁধে বসে আছে অরিন। ইটালি থেকে দেশে ফেরার প্রায় 1 মাস পূর্ণ হয়েছে। আবেগের বশে জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অরিন শঙ্কিত হয়ে বিয়ের বিষয়টা কাউকে জানাতে নিষেধ করে। জায়ানকে আশ্বস্ত করে বলে, সামাজিক রীতিনীতি অনুযায়ী পারিবারিকভাবে তাদের বিয়ে হবে। প্রতি উত্তর জায়ান সম্মতি জানায়। দেশে ফিরে জায়ান ব্যস্ত হয়ে পড়ে তার পেশায়। অরিন ব্যস্ত হয়ে পড়ে আসন্ন পরীক্ষা প্রস্তুতি নিতে। অবসর সময়ে দুজন দুজনকে একটুখানি সময় দিলেও অরিন হাঁপিয়ে ওঠে এই দূরত্বে। সম্পর্কের পবিত্রতা মানুষের বাধ্য করে কাছাকাছি আসতে। সেটা খুব ভালো মতো টের পাচ্ছে অরিন। এক দণ্ডও জায়ানকে না দেখে থাকতে পারছে না বেচারি। সকালে ঘুম থেকে উঠে প্রথমে জায়ানকে কল দিয়ে গুড মর্নিং উইশ করে অতঃপর সকালের নাস্তা সেরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ক্লাসের ফাঁকে টুকটাক মেসেজে কথা আদান প্রদান চলে। সব কাজ সেরে বিকেলে বাসায় ফিরে জায়ানকে জানিয়ে দেয় সে ফিরেছে। রাত 10টা নাগাদ কল দিয়ে ডিনারের কথা স্মরণ করে দিতেও ভুলে না অরিন। পরিশেষে রাতে দুজন ভিডিও কলে কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। এত শত দিনে এমনও গেছে, অরিন ঘুম থেকে উঠে ল্যাপটপের দিকে তাকিয়ে দেখে জায়ান তা দেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। দূরত্ব সংসার বেশ ভালোই যাচ্ছে তাদের। তবে অরিনের মনে এখনো সেই প্রশ্নগুলো উকি দেয়। জায়ানের এত ধন সম্পদের উৎস কি? আজ সে বিষয়ে কথা বলতে জায়ানকে এখানে ডেকেছে অরিন। অরিনের অপেক্ষার অবসান ঘটিয়ে হাতে এক গুচ্ছ জারবেরার ফুল হাতে নিয়ে অরিনের সামনে দাঁড়ায় জায়ান। অরিন আলতো হেসে সেগুলো হাতে নিয়ে বলে, এত নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিসে খেয়াল রাখেন কেন? জায়ান হালকা হেসে প্রতি উত্তরে জানায়, আপনিটা আমার বলে। গত সপ্তাহে অরিন বায়না ধরেছিল তার জারবেরা ফুল চাই। ব্যস্ত জায়ান সময় বের করে আসতে পারেনি বলে পার্সেল পাঠিয়েছিল। অরিন সেগুলো রাস্তায় ছাগলকে খাইয়ে সেটা ভিডিও বানিয়ে জায়ানকে পাঠিয়ে বলে, আপনার কর্মব্যস্ততার মাঝে আমার জন্য 10 মিনিট সময় না হলে আমার ঘরেও আপনার দায়সারাভাবে দেয়া ফুলের কোনো জায়গা নেই। এতগুলো টাকা তো আর ওয়েস্ট করতে পারবো না, তাই ছাগলের খাতে ব্যয় করলাম। মেসেজটা পড়ে বিক্ষিপ্ত মেজাজে থাকা জায়ান শব্দ করে হেসে ফেলে। এতে তার অ্যাসিস্ট্যান্ট চমকে ওঠে। গম্ভীর জায়ানের মুখে স্মিত হাসি দেখা গেলেও শব্দযুক্ত হাসি এই প্রথম শুনল সে। এরপর পুরো 1 সপ্তাহ জায়ানের ব্যস্ততায় অরিনকে একটুও সময় দিতে পারেনি। অরিন অভিমান করেনি। সে বুঝেছে ব্যাপারটা। দীর্ঘ 1 সপ্তাহ পর আজকে সময় মিলতেই জারবেরা হাতে উপস্থিত হয় জায়ান। অরিনের অন্তঃকরণে প্রশান্তি বয়ে যায়। জায়ান অরিনের পাশে বসে তার মুখশ্রীর দিকে দৃষ্টিপাত করে। অরিনের ঘামে ভিজে ওঠা মুখটা দেখে চিন্তিত স্বরে বলে, এখানে তাপমাত্রা বেশি, আপনি ঘেমে যাচ্ছেন। আমরা অন্যদিন আসব, এখন চলুন। অরিন উঠে দাঁড়ায়। তারা এগিয়ে যায় গাড়ির দিকে। জায়ান বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলে অরিন তাকে থামিয়ে বলে, আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সিএনবি এর দিকে চলুন। জায়ান কথা না বাড়িয়ে সেদিকে টান দেয়। অরিন বলতে শুরু করে, কার্ডিওলজিস্ট ছাড়াও আপনি অন্য কোনো পেশায় নিয়োজিত? জায়ান গম্ভীর স্বরে বলে। ইয়েস। অরিন ধীর স্বরে প্রশ্ন করে, সেটা কি? জায়ান শান্ত দৃষ্টিতে একবার অরিনকে দেখে রাস্তার পাশে গাড়িটা থামিয়ে নিরেট স্বরে উত্তর দেয়, আমি একজন গ্যাংস্টার। অরিন বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকায় জায়ানের পানে। থম মেরে কিছুক্ষণ বসে থাকার পর আবারও প্রশ্ন করে, আপনার সমস্ত সম্পদ অবৈধভাবে অর্জিত? জায়ান বাঁকা হেসে বলে, এই এক আপনি ছাড়া আমার অর্জিত সমস্ত সম্পত্তি হারাম এবং অবৈধ। কেবল আপনি আমার বৈধভাবে অর্জিত হালাল সম্পদ। জায়ানের এমন সরল সহজ স্বীকারোক্তিতে অরিন বাকরুদ্ধ হয়ে যায়। থমকানো কণ্ঠে বলে, আমাকে আগে জানানো হয়নি কেন? জায়ান ভাবলেশহীন কণ্ঠে শুধালো, জানালে কি করতেন? অরিন আহত সুরে বলে, হয়তো আপনার হতাম না। জায়ান বাঁকা হেসে বলে, আমি অর্জন করে নিতাম যে কোনো মূল্যে। অরিন কাঁপা কণ্ঠে বলে, আমার একটা স্বাভাবিক জীবন হলেই চলবে, এসব ছেড়ে দেওয়া যায় না। আমি আপনাকে হারাতে চাই না।
জায়ান তাচ্ছিল্য হেসে বলে, টাকাবিহীন মানুষ নর্দমার কীটের চাইতেও বেশি সস্তা। সমাজের প্রেক্ষাপটে চিন্তা করতে গেলে যার টাকা নাই তার বেঁচে থাকার অধিকার নাই, যার টাকা আছে তার গোলামের অভাব নাই। এই পৃথিবীতে সম্মানের সহিত বাঁচতে গেলে কারি কারি টাকা, অর্থ, সম্পদ, বিত্ত, বৈভব সব থাকা জরুরি। এসব আয়ের উৎস কি? দ্যাটস নট দ্য ফ্যাক্ট। অরিন বোঝানোর ভঙ্গিতে বলে। আপনার ধারণা ভুল। জায়ান সব জায়ান শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। আমার পেশা নিয়ে আপনার সমস্যা থাকলে আমার কিছু করার নেই। আর কোনো প্রশ্ন? অরিন অপলক চোখে কেবল দেখে গেল জায়ানকে। জায়ানের মাঝে তার বাবা এবং বড় ভাইয়ের খণ্ডচিত্র দেখে অরিন হতভাগ। এটাই কি সেই জায়ান যাকে অরিন ভালোবেসেছে? অরিনের মনটা তৃষ্ণায় ছেয়ে গেল। জায়ান এক পলক অরিনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, আজ রাতে ইতালি যাচ্ছি, কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। ফিরে আসতে অনেকটা সময় লাগবে। অরিন ক্ষতবিক্ষত মন নিয়ে চুপচাপ থাকে। জায়ান সবটা দেখে ইগনোর করে। জায়ানের কঠোর রূপ অরিনকে কষ্ট দেয়। বাসায় পৌঁছে লিফটে উঠতেই অরিন বলে, আমার তো ভিসা আছে, আমিও আপনার সাথে যাই। জায়ান এক পলক তাকিয়ে প্রতি উত্তরে বলে, আমি ব্যস্ত থাকব, আর এই মুহূর্তে আপনি ওখানে সেফ নয়। অরিন কান্নারত স্বরে বলে, আমাকে নিরাপত্তা দিতে না পারলে আপনিও সেখানে নিরাপদ নয়। আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? জায়ান ভাবলেশীন কণ্ঠে বলে, আমি বাদেও আপনার অভিভাবক আছে। অরিন, এতিমের মতো কথা বলবেন না, বড্ড ন্যাকা শোনায়। কথাটা কোথাও গিয়ে সজোরে বিঁধল। অরিন আর একটাও শব্দ করতে পারেনি। কাঙ্ক্ষিত ফ্লোরে লিফটে থামতে জোর কদরে হেঁটে বেরিয়ে যায়। অরিনের যাওয়ার পানে তাকে একটা দীর্ঘশ্বাস ছাড়ে জায়ান। অতীতের প্রসঙ্গ উঠলে এলোমেলো হয়ে যায় সে। মাথা কাজ করে না, ক্রোধ জেগে ওঠে মস্তিষ্কে। সেই ভয়ানক দৃশ্যগুলো ভেসে ওঠে চোখের সামনে। বোনের আর্তনাদ, ভাইয়ের লাশ, বাবার বিচ্ছিন্ন মাথা, এসব জায়ানকে ভালো থাকতে দেয় না। জায়ান ঘরে গিয়ে ম্যাকবুক অরিনের ঘরের সিসিটিভি ফুটেজ অন করে। ভিডিও অন করতে এক করুণ দৃশ্য ভেসে ওঠে। অরিন উবুর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে কান্না করছে। জায়ান বুকের ভেতরটা কেঁপে ওঠে। ম্যাকবুকটা ছুঁড়ে ফেলে মাথার চুল খামচে ধরে সজোরে চিৎকার দিয়ে ওঠে। অযাচিত ক্ষোভে পুরো ঘরে প্রলয়ঙ্কাঙ্ক্ষিত ধ্বংসলীলা চালায়। পরিশেষে ক্ষতবিক্ষত হয়ে বোনের একটা হাস্যোজ্জ্বল ছবি হাতে নিয়ে বলে, ওর বেলায় আমি নিষ্ঠুর হতে পারি না। নির্মম প্রতিশোধ নিতে চাওয়া তো বিলাসিতা। তুই কি রাগ করবি সিনু? অরিনকে না জানিয়ে সেদিন রাতে জায়ান দেশ ছাড়ে। অরিন ভেবেছিল প্রত্যেকবারের মতো জায়ান আসবে তার মান ভাঙাতে। তবে পরের দিন যখন শুনে তাকে না জানিয়ে জায়ান চলে গেছে তখন অতিমাত্রায় আশ্চর্য হয় অরিন। অভিমান চেপে বসে বুকে। সপ্তাহখানেক কোনরূপ মেসেজ দেয় না। অপর পক্ষকে নির্বিকার দেখে অষ্টম দিনেও অভিমান ভুলে জায়ানকে মেসেজ দেয় অরিন। অথচ দিনের পর দিন পরিশেষে সপ্তাহ কেটে গেলেও অপর পাশ থেকে কোনো উত্তর আসে না। অরিন বুঝে উঠতে পারে না হুট করে কি হলো জায়ানের। শেষ অবধি সেদিনের কথোপকথন এর জন্য ক্ষমা চায় অরিন, অথচ এর পরেও কোনো উত্তর আসে না। প্রাণছন্ন অরিন কেমন যেন গম্ভীর হয়ে যায়। বিরহে কাতর হয়ে কত শত অভিমানী কথা লেখে পাঠায়, কিন্তু অপর পাশ যেন নির্বিকার। অধৈর্য অরিনের হৃদয়ে আচমকা ভয় চেপে বসে। তার প্রাণ প্রিয় পুরুষের কিছু হয়ে গেল না তো? অরিন দেরি না করে পরের দিন ইটালির টিকিট বুক করে। এয়ারপোর্টে পৌঁছে লাউঞ্জে বসে প্লেনের অপেক্ষা করছিল। এমন সময় আচমকা ফোনে একটা মেসেজ আসে। ঘুণাক্ষরেও ইতালি আসার দুঃসাহস করবেন না অরিন, নয়তো আজীবনের জন্য আমাকে হারাবেন। মেসেজটা পড়ে উৎকণ্ঠিত অরিন স্থির হয়। হৃদয়ে জেঁকে বসে একরাশ বিষণ্ণতা। জায়ান সব জানে, সব খবর রাখছে, শুধু তাকে দেওয়ার মতো সময় জায়ানের কাছে নেই। এই সত্যিটা বুকের ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দিল। অরিন প্রতিউত্তর করল না। ব্যাগপত্র নিয়ে সোজা বাসায় ফিরল।
নিজেকে সামলাতে দরজা লাগে চিৎকার করে কাঁদল কিছুক্ষণ। গলা ভেঙে আসায় চিৎকার করতে না পারলেও হেঁচকি তুলে কেঁদে চলল অবিরাম। বিড়বিড়িয়ে বলল, ঠিক কতটা যন্ত্রণা পাইলে আমি এই বিষাক্ত অপেক্ষা থেকে মুক্তি পাবো? কতটা চাইলে আপনাকে পাওয়া যাবে জায়ান? কেউ একজন বুকে পাথর চেপে শুনে সেসব আর্তনাদ, তবে প্রতি উত্তর করে না। অরিন এভাবেই পড়ে রইল সারা রাত। শেষ রাতের দিকে ফোনটা হাতে নিয়ে জায়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা থাকা ছবিগুলো দেখতে লাগলো। বুকের জ্বালা পোড়া কমার বদলে দ্বিগুণ হারে বাড়ল। নৈশব্দে অশ্রুকণা গড়িয়ে পড়ল অরিনের গাল বেয়ে। কিছু একটা মনে করতেই ঝটপট একটা মেসেজ লিখে পাঠালো। যান্ত্রিক মস্তিষ্ক সারাক্ষণ আপনি আমার স্মৃতির রোমন্থনে মত্ত। পড়িয়া আপনার নিখাত প্রেমে আজ আমি দিগ্ভ্রান্ত। অতঃপর কেটে গেল আরও 2টা সপ্তাহ। জায়ানের বিরহে অরিন সাংঘাতিক জ্বর বাঁধিয়ে বসল। অসুস্থ হয়ে ভর্তি হলো হসপিটালে।